পাসপোর্ট অফিস থেকে তথ্য চুরি, জালিয়াতি করে তৈরি করা হচ্ছে নতুন নতুন পাসপোর্ট। দুর্ভোগে আসল গ্রহীতারা। আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম প্লাস হচ্ছে আমার জন্ম তারিখ, এই চারটা ইনফরমেশন আরেকজনের সাথে ম্যাচ হয়ে গেছে। আমি পাসপোর্টের এই সাফারিং এর কারণে আমি এখন অ্যাপ্লাইটাও করতে পারছি না। অনেকজন 2 বছর 3 বছর ফ্যামিলি সহ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো খতিয়ে দেখে না। দালালদের ওপর দায় চাপানোর চেষ্টা অধিদপ্তরের। একজনের পাসপোর্ট আরেকজন নিয়ে চলে গেছে, সেটা হলো হাতে লেখা। এমআরপি যখন আসলো তখন ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করে কিছু পাসপোর্ট নিয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিরাজগঞ্জের পর এবার লক্ষ্মীপুরে মাদ্রাসার 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ। শিক্ষক গ্রেফতার, শাসনের অজুহাত কর্তৃপক্ষের। করোনাকালে ইলেকট্রনিক গ্যাজেটে আসক্ত 67% স্কুল শিক্ষার্থী। বাড়ছে মানসিক ও শারীরিক সমস্যা। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। হাঁস নিয়ে গেছে কমিশনারের লোকজন। ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। মশা মারার আগেই গায়েব হাঁস, কাজে আসছে না দক্ষিণ সিটির হাঁস থেরাপি। অবাস্তব বলছেন কীটতত্ত্ববিদরা। 30,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত হচ্ছে বিশ্বমানের সড়ক। বাড়বে উপ আঞ্চলিক যোগাযোগ, শিগগিরই নির্মাণ কাজ শুরুর আশা। এবং সংকট বাড়ছে কর্মহীন জেলেদের। সরকারি খাদ্য সহায়তা বিতরণেও গড়িমসির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ব্যক্তি একজন, কিন্তু তার তথ্য পাসপোর্টে ব্যবহার করে 2 ব্যক্তি রয়েছেন 2 দেশে। এমন অসম্ভব ঘটনাও ঘটে পাসপোর্ট অধিদপ্তরে। দুজনেই পাসপোর্ট নিয়েছেন রাজধানীর আগারগাঁও থেকে। শুধু তাই নয়, এক ব্যক্তির একাধিক পাসপোর্ট নেওয়ার ঘটনাও রয়েছে। এ নিয়ে অধিদপ্তর যেমন বিপাকে, তেমন সীমাহীন দুর্ভোগে পোহাতে হচ্ছে প্রকৃত পাসপোর্ট গ্রহীতাদের। অধিদপ্তর বলছে, দালালের সহায়তায় জালিয়াতি করেছেন অনেকে। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। নিজের পাসপোর্টের তথ্য চুরি হয়ে গেছে রাইসুল ইসলামের। তার তথ্য ব্যবহার করে বিদেশ চলে গেছেন আরেকজন। মাঝখানে শুধু ছবির পরিবর্তন। বছর ধরে দফায় দফায় আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়েও পাননি সমাধান। আশ্বাস আর দপ্তরের টেবিলে আটকে আছে তার বিদেশ যাত্রা। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম প্লাস হচ্ছে আমার জন্ম তারিখ, এই চারটা ইনফরমেশন আরেকজনের সাথে ম্যাচ হয়ে গেছে। এই যে আমি 1 বছর ধরে পাসপোর্টটা পাচ্ছি না, প্লাস হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে সেপ্টেম্বর ইনটেকে আমি হচ্ছে হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করব, কিন্তু বর্তমানে এটার জন্য আমি পাসপোর্টের এই সাফারিং এর কারণে আমি এখন অ্যাপ্লাইটাও করতে পারছি না। শুধু রাইসুল নন, তার মতো এমন ঘটনা আরও রয়েছে। জার্মান প্রবাসী আলমগীর তার পাসপোর্ট নবায়নের আবেদন করেন আগারগাঁও পাসপোর্ট অফিসে। তাতেই পিলে চমকানো খবর, তার তথ্য পাসপোর্টে নিয়ে আরেকজন চলে গেছেন দুবাই। বিভীষিকাময় দুর্ভোগ আর 3 দফা পুলিশ ভেরিফিকেশনের পর পেয়েছেন সোনার হরিণ পাসপোর্টের দেখা। এখানেই শেষ নয়, ছিলেন সনাতন ধর্মাবলম্বী, হয়ে গেছেন মুসলিম, ঘুরে এসেছেন সৌদি থেকে, এখন আবার পূর্বের পাসপোর্টের আবেদন করেছেন সেই ব্যক্তি। এমন পরিস্থিতিতে অবর্ণনীয় দুর্ভোগে থাকা সেবা প্রত্যাশীদের অভিযোগ, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জন্যই ঘটেছে এমন ঘটনা। আপনারা বিদেশ গেছেন, এখানে দেশে সঠিক কথা আসছেন, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, অনেকজন 2 বছর 3 বছর ফ্যামিলি সহ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো খতিয়ে দেখে না। কিভাবে ঘটলো এমন তথ্য চুরির ঘটনা? দোষী বা কারা? এমন প্রশ্নে অনেকটাই দায়সারা পাসপোর্ট অধিদপ্তর। তাদের দাবি, 2014 সালে এমআরপি পাসপোর্টের আঙুলের ছাপ জালিয়াতি করে এক ব্যক্তি নিয়েছেন একাধিক পাসপোর্ট। ঘটেছে তথ্য চুরির মতো ঘটনা। একটা যুগে একজনের পাসপোর্ট আরেকজন নিয়ে চলে গেছে, সেটা হলো হাতে লেখার যুগ। আমার একটা পাসপোর্ট ছিল, ওইটাকে আমি লুকাইয়া আগারগাঁও থেকে না করে কুড়িগ্রাম থেকে আরেকটা পাসপোর্ট, কারণ এটার সাথে একটা লিঙ্ক ছিল না, তার তথ্য যাচাই করা যেত না। এমআরপি যখন আসলো তখন ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করে কিছু পাসপোর্ট নিয়েছে। এই পাসপোর্ট আসার পর এই সুযোগটা নামের ভুল এবং তথ্য পরিবর্তন করার জন্য সরকার নীতিমালা করে দিয়েছে। জাতীয় পরিচয়পত্র সহ প্রকৃত তথ্য উপস্থাপন সাপেক্ষে দেওয়া হচ্ছে পাসপোর্ট। তার মায়ের নামে একটা, গত 30 বছর যাবত এখন সে আরেকটা নাম চাচ্ছে। তো সেটা তো অনেক নেসেসারি ব্যাপার আছে, সেটা কোনো ক্ষেত্রে হয়তো কোনোদিনই হবে না।
সে 10 বছর 15 বছর বয়স পরিবর্তনের জন্য সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেছে, সেটা তো হবে না। কোটি প্রবাসী আর বিদেশ ভ্রমণকারীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যথাযথ উদ্যোগ আর দায়ীদের শাস্তির আওতায় আনলেই খুলবে জটিলতার জট। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর এবার লক্ষ্মীপুরের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এক অভিভাবকের মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইলে ধারণকৃত ছবিটিতে দেখা যায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি হাতে টুপি খুলে এভাবেই একের পর এক ছাত্রের সামনের অংশের চুল কেটে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তবে আতঙ্কে বেশিরভাগ ভুক্তভোগী শিক্ষার্থী ক্যামেরার সামনে অভিযোগ করেনি। এক সপ্তাহ সময় চুল কাটানো সম্মতি সে তো চুল কাটছে, এক সপ্তাহ পরে আমরা চুল কাটিনে পরে আমাদের চুল কেটে দিয়েছে। এটা অভিযোগ করছে কারা? আমরা করি নাই তো, আমরা কেউ অভিযোগ করেন। এদিকে এই ঘটনার কারণ হিসেবে শাসনের দোহাই দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। ছাত্রদের ভালো মন্দ দেখার দায়িত্ব মা বাবা আমাদেরকে আসলে দিয়েছে, তো আমরা হয়তো অনেক কিছু অজানা সত্ত্বেও আমাদের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। শিক্ষার্থীদেরকে পড়াতে গেলে ওদেরকে শাসন করতে হয়। এই ঘটনায় এক ছাত্রের মা বাদী হয়ে মামলা করায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। বিচারের আওতায় আনার জন্য আদালতে সোপর্দ করার জন্য আমরা আগাচ্ছি এবং বিষয়টা যেহেতু তদন্তাধীন, এর সাথে যারা যারা জড়িত আমরা সবাইকে আইনের আওতায় আনবো। গত বুধবার রায়পুরা উপজেলায় মাদ্রাসার 6 শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন ক্লাসরুমের বারান্দায় ডেকে নিয়ে জোর করে চুল কেটে দেন আটককৃত শিক্ষক মঞ্জুরুল কবির। পরে ছাত্ররা ক্লাস না করেই মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। সময় সংবাদ, নোয়াখালী। রানীর পর এবার ছোট্ট গরু টুনটুনি। গিনেস রেকর্ডে নাম উঠতে পারে গাজীপুরের খর্বাকৃতির গরুর। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহখানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুদিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 শতাধিক ব্যক্তি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর মাস জুড়েই থাকতে পারে এডিসের বিস্তার। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা তাসলিমা হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। তবে উদ্বেগ নিজেকে নিয়ে নয়, বেশি ভাবাচ্ছে ক্লাস 9-এ পড়ুয়া সন্তান ভর্তি একই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। খুবই কষ্টকর, এটা যার হয়েছে সে বলতে পারবে হয়তো। আমার সাথে সাথে আমার ছেলে 2 জন হওয়াতে আমি যে কতটুকু মানসিক এতে আছি সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শান্তি লাগে না, আমার ছেলের জন্য আমার খুব অস্থির লাগে। হাসপাতালে আগের তুলনায় রোগী চাপ কিছুটা কমেছে বটে, তবে পরিস্থিতি এখনও নাগালে আসেনি। শঙ্কার বিষয় হলো হঠাৎ করে আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। 6 দিন 200-র নিচে থাকার পর গত 2 দিন ধরেই দৈনিক আক্রান্তের হার আবারও 2 শতাধিক। রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন কমছে না রোগী, তেমনই ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক ডেঙ্গু আক্রান্ত। ও ভোলা থাকে, তারপর ওর 6 দিন ধরে জ্বর, পাশাপাশি মাথা ব্যথা, বমি ছিল আর পেট ব্যথা, ওর বাথরুম হয় না। শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো কাশ অনেক ছিল, রক্তের প্লাটিনা একদম নেমে গেছে, কাশের জন্য ঘুমাইতে পারতেছিল না। এটা যে কি ভোগান্তি, এটা শুধুমাত্র এই রোগী এবং রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা বোঝে। যদি ঢাকা সিটি কর্পোরেশন সঠিক মতো পদক্ষেপ নিত, আমরা এত কষ্ট করতে হতো না। আগে আমরা যেরকম উপসর্গ ভাবছিলাম, বাট এটা এখন পরিবর্তন হচ্ছে। পেটে ব্যথা, তারপর বমি, ডায়রিয়া এগুলো নিয়ে আসছে, সাথে আবার হচ্ছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো নিয়েও হচ্ছে রোগী প্রেজেন্ট করছে। অক্টোবরে এডিসের বিস্তার নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো হওয়ার জন্য সাম্প্রতিক বৃষ্টি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, চলতি মাস জুড়েই নগরবাসীকে ভোগাতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এই অক্টোবরে বৃষ্টিপাত হওয়ার কারণে দেখা যাবে যে অক্টোবর জুড়েই আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখন আমাদের প্রেডিকশন মডেল বলছে সারা বছরই কম বেশি ডেঙ্গু থাকবে, কারণ আমাদের দেশের আর্দ্রতা, তাপমাত্রা সারা বছরই এডিস মশা জন্মানোর জন্য উপযোগী। অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণহানি ঘটে 4 জনের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মশা মারতে 1 বছর আগে হাঁস থেরাপি শুরু করে সিটি কর্পোরেশন, কিন্তু সেই হাঁসের এখন আর দেখা মিলছে না। এলাকাবাসী বলছেন কোথাও দূষিত পানি, আবার কোথাও রক্ষণাবেক্ষণের অভাবে মারা গেছে অনেক হাঁস।
যদিও নগর কর্তৃপক্ষের দাবি হাঁস থেরাপিতে কমেছে মশা। পরবর্তীতে মশা মারতে আরও অধিক সংখ্যক হাঁস নামানো হবে পানিতে। কীটতত্ত্ববিদ বলছেন মশা মারতে এমন উদ্ভট কৌশল অবাস্তব। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহীর প্রতিবেদন। রমনা পার্কের লেকে মশা মারতে ছাড়া হয় ৭৫টি হাঁস। দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 10টি জলাশয়, পুকুর ও খালে ছাড়া হয় ৫ শতাধিক হাঁস, 5 মণ তেলাপিয়া মাছের পোনা ও 10,000 ব্যাঙাচি। 10টি জলাশয়ের 7টিতেই এখনও টিকে আছে সেই হাঁস। এর ভিন্ন চিত্রও আছে। এই পানিতেই মশা মারতে ছাড়া হয়েছিল বেশ কিছু হাঁস, তেলাপিয়া মাছ আর ব্যাঙ। স্থানীয়রা বলছেন কদিন না যেতেই পানির বিষক্রিয়ায় মারা যায় সবগুলোই। পুরান ঢাকার ড্রেনের কেমিক্যাল মিশ্রিত পানি, ঘরের ময়লা আবর্জনা সবই ফেলা হয় এই পানিতে। দুর্গন্ধময় বদ্ধ এই জলাশয় যেন পরিত্যক্ত ডোবা। এই পানিতে নামানো হাঁসগুলোর একটিও জীবিত নেই, মারা গেছে তেলাপিয়া আর ব্যাঙাচিও। ময়লা পানি আছে সব, এটার কারণে মাছ ব্যাঙ যা আছে সব মারা গেছে। হাঁস এবং মাছ এগুলো সব মারা গেছে। মহানগর নাট্যমঞ্চের এই পুকুরেও মার্চ মাসে ছাড়া হয় ৭০টি হাঁস। ৮ মাসের মাথায় গিয়ে দেখা যায় পুকুরের এক কোণে দাঁড়িয়ে আছে হাঁসের ঘর, তবে পাওয়া গেল না হাঁসের দেখা। হাঁস নিয়ে গেছে কারা? কমিশনারের লোকজন। ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। এখানকার 2টি চৌবাচ্চাতে ছাড়া হয়েছিল কয়েক কেজি তেলাপিয়া আর ব্যাঙাচি। চৌবাচ্চাগুলো এখন পানি শূন্য। এখানে নিয়মিত চলাচলকারীদের কাছে প্রশ্ন ছিল মশার উৎপাত এখন কেমন। মশা আছে মানে প্রচুর পরিমাণে, এখানে প্রচুর মশা ভাই। তবে সিটি কর্পোরেশন বলছে হাঁস থেরাপির সুফল মিলতে শুরু করেছে। হাঁস ছাড়ার মাধ্যমে, তেলাপিয়া মাছ ছাড়ার মাধ্যমে কিউলেক্স মশা নিধনের ক্ষেত্রে আমরা বেশ কার্যকারিতা লক্ষ্য করেছি এবং এটা আমরা আগামী অর্থবছরে এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখব। আর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। হাঁস দিয়ে কিউলেক্স মশা কখনোই নিবারণ করা যায় নাই, এখনও যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না, কারণ হাঁসের খাদ্য কিউলেক্স মশা লার্ভা না। পরীক্ষামূলক এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল 2,20,000 টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর সময় মোবাইল ও গেজেটে আসক্ত হয়েছে 67% স্কুল শিক্ষার্থী। এ কারণে বেড়ে গেছে মাথা ব্যথা, দৃষ্টিশক্তি জটিলতা ও মানসিক সমস্যার। দেশের 7 প্রতিষ্ঠানের গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গত 1 বছরে বেড়েছে মোবাইল ও গেজেট আসক্তি। এই কারণে করোনা মহামারী চলা অবস্থায় গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 21টি জেলায় 1800 শিক্ষার্থীর উপর দেশের 7 প্রতিষ্ঠান এক গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা যায় 68% শিক্ষার্থী দিনে 2 থেকে 4 ঘন্টা মোবাইলে সময় কাটাচ্ছে। 9% শিক্ষার্থী কম্পিউটার স্ক্রিনে ও 8% ট্যাবে দিনের অধিকাংশ সময় ব্যয় করছে। দেশের 70% শিক্ষার্থী শারীরিক কোনো কাজ বা খেলাধুলার অবকাশ পায়নি 2020 সালে এবং তাদের 50% ঘরের বাইরে কোনো শারীরিক কর্মকাণ্ডের সুযোগ একেবারেই পায়নি। মাত্র 25% শিক্ষার্থী গ্যাজেট ব্যবহার করেছে নিয়মিত অনলাইন ক্লাসের জন্য। 40% শিক্ষার্থী কার্টুন, নাটক ও চলচ্চিত্র দেখার কাজে, 27% শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য এবং 17% শিক্ষার্থী গেমস খেলার জন্য গ্যাজেট ব্যবহার করেছে। প্রায় 68% কিন্তু ইউজ করে হচ্ছে স্মার্টফোন, আর 9% হচ্ছে কম্পিউটার এবং 8% হচ্ছে আপনার ট্যাব ইউজ করে। করোনা মহামারী শুরুর আগে যেখানে ছাত্রছাত্রীদের শারীরিক সমস্যাগুলোর মধ্যে প্রধান ছিল ডায়রিয়া, চুলকানি, পেট ব্যথা, জ্বর ও সর্দি, সেখানে গত 1.5 বছরে মাথা ব্যথা, দৃষ্টিশক্তি জটিলতা, ঘুমের সমস্যা, বিষণ্ণতা ও খিটখিটে মেজাজ এবং জ্বর সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। ঘরবন্দি হয়ে থাকা ও গ্যাজেটের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন গবেষকরা। এই সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অবশ্যই আশঙ্কার একটা কারণ হয়ে দাঁড়াবে। শিশুদের গেজেট আসক্তি কমানোর জন্য পারিবারিকভাবে বিভিন্ন উদ্যোগের অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাবা মা দুজনেরই ভূমিকা আছে বাচ্চাকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া, যে গ্যাজেট স্ক্রিন টাইম কমানো এবং শারীরিক পরিশ্রমটা বাড়ানো। 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম থাকা উচিত নয় এবং 2 বছরের নিচের বাচ্চাদের তো টোটালি না। সবচেয়ে বেশি মোবাইল ও গ্যাজেটের ব্যবহার দেখা গেছে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের মধ্যে, সবচেয়ে কম দেখা গেছে মাদ্রাসা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক করেছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে বৈঠক থেকে সারা দেশে অনুষ্ঠিতব্য 2য় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
13 বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তো দূরের কথা, দলটির নেতাকর্মীরাই সাড়া দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আবারও গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। জনগণ এখন তাদের এই আহ্বান শুনলে হাসে। গত 13 বছরে বিএনপি বহুবার গণ আন্দোলনের হাঁক ডাক দিয়েছে। গত 13 বছরে তারা রাজপথে একটি উল্লেখযোগ্য মিছিলও করতে পারেনি। এবারকার মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। কিছু কিছু জায়গায় যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সিরিজ বৈঠক চলছে। 20 দলীয় জোটের সম্প্রসারণ, সংস্কার সহ নানা ইস্যুতে মতামত জানতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড। গতকাল দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা, যেখানে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে আগামী আন্দোলনের কর্মপরিকল্পনা কী হবে সে মতামত নেওয়া হয় তাদের কাছ থেকে। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ডান বাম সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট সম্প্রসারণ ও বর্তমান 20 দলীয় জোট নিয়ে কি ভাবনা পেশাজীবীদের তাও উঠে আসে আলোচনায়। সেই পয়েন্টের উপরে দ্বিতীয়জন যদি 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের 265 কিলোমিটার সড়ক। সব মিলে এ প্রকল্পে ব্যয় হবে 30,000 কোটি টাকার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন। ইতোমধ্যে কয়েকটি অংশের টেন্ডার সহ বিভিন্ন কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। এ যেন স্বপ্নের প্রতিফলন। যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা যায় সেই সড়কই দেখা যাবে ঢাকা সিলেট তামাবিল সড়কে। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা সিলেট 4 লেনের কাঙ্ক্ষিত প্রকল্পটি ফিজিবিলিটি হয় 2015 সালে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিবেচনায় এনে 80 কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। প্রকল্পে ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার 6 লেনে রূপান্তর করা হবে। ভৈরব পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গেছে। সিলেটের যে শেরপুর থেকে লালাবাজার অংশ এবং মাধবপুর থেকে বারমারির অংশ, এটা প্রস্তুতি সম্পন্ন। সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জ ও সিলেটের জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় এই অংশের কাজের আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজ শুরু হয়ে যাবে। ভূমি অধিগ্রহণের প্রস্তাব এখনো আসেনি, তবে আসার সাথে সাথে ভূমি অধিগ্রহণের কাজটি সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে। টেন্ডার একটু দেরি হয়েছিল, কোভিডের জন্য আবার ওদের টাইম দেওয়া হয়, এখন এটা ফাইনাল হয়ে গেছে। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 60টি ফ্লাইওভার বা ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পুরো মৌসুমে মাছের আকালের পর মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের সংকট বাড়ছে। এসব জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা বিতরণেও গড়িমসি করছে জনপ্রতিনিধিরা। আবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে গিয়ে গুনতে হচ্ছে জরিমানা। তবে সংকটে থাকা জেলেদের দ্রুত খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট।
চরফ্যাশনের মেঘনাপাড়ের মিয়াজানপুর গ্রামের সহোদর জেলে হাসান ও হাফিজের আয়ে চলে পরিবারের 12 সদস্যের সংসার। 4 অক্টোবর নিষেধাজ্ঞার পর তাদের আয়ের পথ বন্ধ। পেটের দায়ে বুধবার রাতে নদীতে ইলিশ ধরতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন হাসান, হাফিজ সহ 6 জন। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেকের 5,000 টাকা করে জরিমানা করেন। জরিমানা 10,000 টাকা ধার করে পরিশোধ করে 2 ভাই ফিরে আসলেও এখনও ঋণের টাকা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায়। ঘরে অসুস্থ ছেলের চিকিৎসার খরচ জোগাতে নদীতে গিয়ে হাসানদের সাথে আটক হন একই গ্রামের মোহাম্মদ জামাল। একই এলাকায় পুরান সম্রাজ ঘাট থেকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় মোতাহার সহ 6 জনকে। টাকার অভাবে শুক্রবার দুপুর পর্যন্ত তাদের ছাড়িয়ে আনতে পারেনি পরিবার। নদীতে গেছি, প্রশাসন ধরে আমরা আরো 5,000 টাকা জরিমানা করছে। সকালে 11 টাকা লেগে অলিং নিছি, আর একবার আমার দেওয়ার মতো কোনো সমর্থন নেই। নিষেধাজ্ঞায় নদীতে নামতে পারছেন না জেলেরা, আবার ইউনিয়ন পরিষদের গড়িমসিতে পাচ্ছেন না সরকারি খাদ্য সহায়তাও। কামাই রোজগার বন্ধ, নদীতে যাওয়া বন্ধ, পারি না চাউল কিনতে, পারি না সদাই কিনতে। আমাদের জেলেদের দাবি হলো যে আমাদের চাউলটা জরুরি দেওয়া। এই অবস্থায় কর্মহীন জেলেদের মধ্যে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি মৎস্যজীবী সমিতির নেতার। সরকারি চাউলটা যদি অভিযানের প্রথম থেকেই চাউলটা দেওয়া দরকার, তো জেলেরা অনেকটাই সুবিধা হতো। তবে সংকটে থাকা জেলেদের খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দেয় মৎস্য বিভাগ। 20 কেজি হারে চাল বরাদ্দ করেছেন, এটা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে এই চাল আমরা জেলেদের মাঝে বিতরণ করতে পারবো। নিষেধাজ্ঞা অমান্য করায় জেলায় প্রথম 4 দিনে 54 জনের জেল জরিমানা হয়েছে। জব্দ করা হয়েছে 65,000 মিটার জাল, 1 মেট্রিক টন ইলিশ সহ 2টি ট্রলার। সময় সংবাদ, ভোলা। ইলিশ উৎপাদন বাড়াতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় যেন জেলেরা নদীতে নামতে না পারে সেই জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান। এই মুহূর্তে ভোলার চরকুকরিমুকরিতে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন। জেনিফার, ভোলা জেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর যে মা ইলিশ রক্ষার অভিযান শুরু হয়েছে, এই অভিযানে এই জেলার প্রায় 2 লক্ষ জেলে কর্মহীন অবস্থায় রয়েছে। এসব জেলেরা আসলে এই মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরেই তাদের পরিবার পরিজনের জীবিকা নির্ভর করে থাকে। এই জেলেরা যখন বেকার হয়েছে আর নিষেধাজ্ঞার সময় যে বাড়ার সাথে সাথে এরাও এই সরকারি যে নিষেধাজ্ঞা আছে সেটা অমান্য করার প্রবণতা এদের মধ্যে বেড়েছে। আমরা গত 5 দিনে মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী গত 5 দিনে 71 জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর সাথে প্রায় 80,000 মিটার জাল এবং 1 মেট্রিক টনেরও বেশি ইলিশ জব্দ করেছে। জেলেরা আসলে এই আইন অমান্য করার বিষয়ে বলছে যে তারা এই মাছ ধরেই তাদের যেহেতু পরিবার পরিজনের ভরণ পোষণ করতে হয়, বিকল্প কোনো কর্মসংস্থান নাই, তাই তারা বাধ্য হয়ে এই নদীতে যাচ্ছে। তাদের ইচ্ছা, তারা চেষ্টা করছে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু মাছ ধরে তারা যেন পরিবারের এই চাল ডালের ব্যবস্থা করতে পারে। এদিকে সরকার এই নিষেধাজ্ঞা সফল করার জন্য ভোলার 1,30,000 জেলেকে 2,640 মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন, যে বরাদ্দটি জেলা প্রশাসন দপ্তর থেকে নিষেধাজ্ঞার শুরুতেই উপজেলা পর্যায়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু উপজেলা থেকে এখন পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদ এই চাল নিয়ে বিতরণ করেনি বলে আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট মৎস্য অফিসের মাধ্যমে। আর অভিযানের কথা যদি বলি, এবছর অভিযানে সবচাইতে বেশি আইন অমান্য করার চিত্র এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে জেলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশনে। গতকালকেও 20 জন জেলে আটক হয়েছে। এ পর্যন্ত যে আটকের সংখ্যা তার বেশিরভাগই চরফ্যাশনে। গত 24 ঘন্টায় জেলায় 28 জন জেলেকে আটক করে জেল জরিমানা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর অভিযানের কথা যদি বলি, অভিযান জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশের সমন্বয়ে টিম তারা দিনে রাতে 2 বেলায় মেঘনা তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। তাদের লক্ষ্য হচ্ছে যে কেউ যেন জাল নৌকা নিয়ে নদীতে নামতে না পারে। তবে জেলেরা এবং জেলে সমিতির নেতৃবৃন্দর বক্তব্য হচ্ছে যদি এখনই চালগুলো বিতরণ করা না হয় তাহলে জেলেরা যে সংকটে পড়বে, সংকটের কারণে এই সরকারি আদেশ অমান্য করার চিত্র ভিন্ন হতে পারে। তো জেনিফার, এই ছিল আমার কাছে ভোলার সর্বদক্ষিণের চরকুকরিমুকরি থেকে মা ইলিশ রক্ষার অভিযানের সর্বশেষ খবর। ইলিশ উৎপাদন বাড়াতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী
বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ফিলিপাইনের কালো জাতের আখ। ভালো ফলনের পাশাপাশি খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। আর প্রসার বাড়াতে পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের দিননাথপুর গ্রামের কৃষক হারিস চৌধুরী 2018 সালে প্রথম স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে ফিলিপাইনের কালো জাতের আখের চারা পান তিনি। প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় 1 লাখ টাকা, আর খরচ বাদে প্রতি বিঘায় লাভ হয় প্রায় 1.5 লাখ টাকা। খরচের তুলনায় ফলন ভালো হওয়ায় বেড়ে যায় তার আগ্রহ। প্রথম বছরে এক বিঘা জমিতে আখ চাষ করি, তৃতীয় বছরে এসে আমি 4.5 বিঘা জমিতে আখ চাষ করি। আমার এই আখ পরিচর্যা এবং সমস্ত কিছু দিয়ে 4.5 লক্ষ টাকা খরচ। আশা করি আমি 10 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। আমাদের ডেইলি কাজ চলে, এতে আমাদের সংসারটাও ভালো চলে। মোটামুটি আমরা সবাই অনেক ভালো আছি। কালো জাতের এই আখ খেতে মিষ্টি, রসালো ও নরম হওয়ায় বাজারে চাহিদাও ব্যাপক। হারিস চৌধুরীকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। হারিস বাচ্চুর যে ফিলিপাইন কালো আখের চাষটা আছে, ওনার এই কালো আখটা দেখে আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি আমার এলাকায় লাগাতে যাচ্ছি। এই আখটা এত ভালো যে খেতেও সবাই সুস্বাদু বলে প্রকাশ করে, জন্য আমরা অনেকে লাগাইছি। বিঘা প্রতি আপনার প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে এবং এখান থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেচা কেনা সম্ভব। উঁচু এলাকায় সম্ভাবনাময় এ চাষকে এগিয়ে নিতে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে আমরা কৃষি বিভাগ থেকে পরামর্শ দিচ্ছি যে পরিচর্যাগত বা কারিগরি যে জ্ঞানগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছি, যাতে আখের আবাদটা বৃদ্ধি পায় এবং আগামীতে এটার জন্য আরো বেশি ছড়ায় পড়ে কৃষকরা লাভবান হতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে জেলার 4টি উপজেলায় প্রায় 100 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে এই মৌসুমে ফিলিপাইনের কালো জাতের আখের আবাদ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নাম তার টুনটুনি, পাখি বা মানুষ নয়, গরুর বাছুরের নাম। সাভারের আশুলিয়ার রানী মারা যাওয়ার পর এবার এর বিকল্প হিসেবে সন্ধান মিলেছে গাজীপুরের টুনটুনির। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, বর্তমানে জীবিত গরুর মধ্যে এটি বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির। আরও জানাচ্ছেন রাজিবুল হাসান, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। গত কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে তোলপাড় ছিল সাভারের রানীর গল্প। এবার আপনাদের শোনাবো গাজীপুরের টুনটুনির কথা। চঞ্চল স্বভাবের টুনটুনি বাড়ির আঙিনায় ঘুরছে ফিরছে আর ঘাস খাচ্ছে, কখনো কখনো মায়ের আদরে পান করছে দুধও। 1 বছর 2 মাস বয়সী বকনা বাছুরটির ওজন 23 কেজি আর উচ্চতায় 22 ইঞ্চি। দেশি জাতের এই বাছুর এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। পরম যত্নে খর্বাকৃতির বাছুরটি পালন করছেন শ্রীপুরের হায়াতখার চালা এলাকার কৃষক আবুল কাশেম। টুনটুনিটা হওয়ার পরে একবারে ছোট আছেন, এটা খাবারটা দুধ খাইতে পারছে না এর মার ওরের থেকে। আমি হেরে দইরা আঙ্গায় আডুর মধ্যে লইয়া থোতা দিয়া খাওয়াইতাম। এলাকায় এমন ছোট্ট বাছুর জন্ম নেওয়ায় চলছে নানা গল্প গুজব। প্রতিদিনই দূর দূরান্তের লোকজন দেখতে ছুটে আসছেন। একদম বুঝা হইছে, পরে খালি দৌড় পরে মানুষ আইতেছে দেখতেছে। গরুটা দেখায় খুব সুন্দর, একবারে ছোট, দূরে দূরে হাঁটা চলাফেরা খুব সুন্দর, মনে আনন্দ পায়। এর আগে উচ্চতা 20 আর ওজন মাত্র 26 কেজি গরু মিলে আশুলিয়ার রানী বাছুরটি মারা যাওয়ার পর খবর আসে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সর্বশেষ তালিকায় সেটির নাম। এরপর সন্ধান মিলে গাজীপুরের টুনটুনির। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে ছোট জীবিত গরু এটি। সাভারের যে রানী ছিল সেটি মারা যাওয়ার পর আমার মনে হয় যে এটি হয়তো বিশ্বের সবচেয়ে ছোট গরুর খেতাব পেতে পারে। আমরা এই বিষয়ে চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় কথা বলতেছি। তথ্য বলছে রানীর আগেও 2014 সালে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে 24.07 ইঞ্চি উচ্চতা নিয়ে সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লিখিয়েছিল ভারতের কেরালা রাজ্যের মানিকিয়াম। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাসপোর্ট অফিস থেকে তথ্য চুরি, জালিয়াতি করে তৈরি করা হচ্ছে নতুন নতুন পাসপোর্ট। দুর্ভোগে আসল গ্রহীতারা, দালালদের উপর দায় চাপানোর চেষ্টা অধিদপ্তরের। সিরাজগঞ্জের পর এবার লক্ষ্মীপুরে মাদ্রাসা 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ। শিক্ষক গ্রেফতার, শাসনের অজুহাত কর্তৃপক্ষের।
এবং করোনাকালে ইলেকট্রনিক গেজেটে আসক্ত ৬৭% স্কুল শিক্ষার্থী। বাড়ছে মানসিক ও শারীরিক সমস্যা। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।